নমস্কার, আমি মানস বিশ্বাস, এমবি ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত। দেখো, আজকে আমরা যে টপিকটা আলোচনা করব আধুনিক পর্যায় সারণীর সেকেন্ড পার্ট। এই সেকেন্ড পার্টে আমরা আগের দিন একটা জিনিস নিয়ে আর্গুমেন্ট করতে গিয়ে ছেড়ে দিয়েছিলাম, সেটা হচ্ছে হাইড্রোজেনকে কেন, এই যে হাইড্রোজেনকে বলা হচ্ছে, এই হাইড্রোজেনকে কেন তোমার এখানে রাখা হচ্ছে, এখানে কেন এটা সাদা বক্সের মধ্যে দেওয়া হচ্ছে, এটা কেন রঙিন করা হয়নি, এটাকে কেন ক্ষার ধাতুর মতো কেন আচরণ করছে না, বা ক্ষার ধাতুর সাথে কেন ম্যাচ করা যাচ্ছে না। দেখো, এই হাইড্রোজেনকে এই যে 1 নম্বর শ্রেণীতে রাখা হয়েছে, একদম 1 নম্বর শ্রেণী রয়েছে, এই 1 নম্বর শ্রেণীতে হাইড্রোজেনকে রাখা হয়েছে। কিন্তু এই হাইড্রোজেনের শ্রেণীকে 1 নম্বরে রাখার পিছনে অনেক আর্গুমেন্ট রয়েছে, অনেক ঝামেলা রয়েছে। কারণ এই হাইড্রোজেনকে যেন এই যে 17 নম্বরের সবাই চায় কি জানো তো, এই যে 17 নম্বরের এই যে 17 নম্বর গ্রুপ রয়েছে, বলছে সবাই বলছে এরা চাইছে যে একে যেন এই জায়গায় রাখা হয়, এই জায়গাতে রাখা হয়। কেন রাখা হয়? ওকে এই জায়গার পরিবর্তে বলছে এই জায়গাটায় শিফট করো। কেন শিফট করো? অর্থাৎ হাইড্রোজেনকে দু জায়গায় নিয়ে আর্গুমেন্ট চলছে কি, 1 নম্বর শ্রেণীতে, এই 1 নম্বর শ্রেণীতে রাখা নিয়ে একটা অভিযোগ আসছে, আর একটা কত নম্বর গ্রুপে রাখা নিয়ে অভিযোগ আসছে, সেটা হচ্ছে 17 নম্বর গ্রুপে। 1 নম্বর গ্রুপে কি হচ্ছে, তাহলে পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে যে 1 নম্বর গ্রুপে যে লোকগুলো আছে সেই হাইড্রোজেনকে 1 নম্বর গ্রুপেরটা কেমন গ্রুপ? 1 নম্বর গ্রুপটা হচ্ছে কিন্তু ক্ষার গ্রুপ, ক্ষার ধাতুর গ্রুপ। আমরা দেখেছি 1 নম্বর গ্রুপটা কিসের গ্রুপ? ক্ষার ধাতুর গ্রুপ। আর 17 নম্বর শ্রেণীটা কিসের গ্রুপ? হ্যালোজেন মৌলের গ্রুপ, হ্যালোজেন মৌলের গ্রুপ। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে হাইড্রোজেনকে কোন জায়গায় হাইড্রোজেনকে 1 নম্বর শ্রেণীতে স্থান দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু হাইড্রোজেনকে 17 নম্বর শ্রেণীতে, মানে 17 নম্বর শ্রেণী বলে বুঝতেই পেরেছো যে এই জায়গাতে, এই জায়গাতে রাখার, সবাই রাখতে বলছে। তাহলে 1 নম্বর শ্রেণীতেও রাখতে বলছে কেউ কেউ, কেউ কেউ বলছে 17 নম্বর শ্রেণীতেও রাখতে বলছে। কারণ এর পেছনে কারণ আছে, কারণ 1 নম্বর গ্রুপটা হচ্ছে ক্ষার ধাতুর গ্রুপ, আর 17 নম্বর গ্রুপটা কার গ্রুপ? হ্যালোজেনের গ্রুপ। তাহলে এখানে রাখতে কেন বলা হচ্ছে, ভালো করে মন দিয়ে শুনবে। কারণ 1 নম্বর এই ক্ষার ধাতুর সাথে এই হাইড্রোজেনটা 1 নম্বর শ্রেণী, যে 1 নম্বর শ্রেণী বরাবর যে ক্ষার ধাতুগুলো রয়েছে, এই বরাবর যে ক্ষার ধাতুগুলো রয়েছে এর মতো আচরণ করে। আবার হ্যালোজেন মৌল যেগুলো রয়েছে, এই সোজা করে কারা রয়েছে 17 নম্বর গ্রুপে, কারা রয়েছে হাইড্রোজেনে এই আধুনিক পর্যায়ে, এই বরাবর কে রয়েছে? এই বরাবর রয়েছে 17 হ্যালোজেন গ্রুপ। এই হ্যালোজেন গ্রুপের মতো আচরণ করে। অর্থাৎ হাইড্রোজেনকে, পরীক্ষায় প্রশ্ন আসে যে হাইড্রোজেনকে কেন দুষ্টু মৌল বলা হয়। কারণ হাইড্রোজেন 1 নম্বর শ্রেণীর, ভালো করে শুনে নাও কি বলছি, হাইড্রোজেন 1 নম্বর শ্রেণীর ক্ষার ধাতুর মতো আচরণ করে। আবার হাইড্রোজেন 17 নম্বর শ্রেণী, 17 নম্বর শ্রেণীতে 17 নম্বর শ্রেণীর হ্যালোজেন মৌলগুলোর মতোও আচরণ করে। এই জন্য এর বসা নিয়ে, যে হাইড্রোজেনকে কোন জায়গায় রাখা হবে এই নিয়ে কিন্তু প্রচণ্ড ঝামেলা হয় বিভিন্ন। তার পিছনে হাইড্রোজেনকে 1 নম্বরে রাখার সাপেক্ষে কিছু যুক্তি দেওয়া হয়, হ্যালোজেনকে 1 নম্বর এই 17 নম্বর শ্রেণীতে রাখার সাপেক্ষে কিছু যুক্তি দেওয়া হয়, সেই সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। চলো দেখো, হাইড্রোজেন তাহলে 1 নম্বর কার মতো আচরণ করতে পারে? ক্ষার ধাতুর মতো। 17 নম্বরে কার মতো? হ্যালোজেনের মতো। কেন? এর পেছনে যুক্তিগুলো একটু দেখে নাও। কিন্তু প্রথম, হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয় কারণ হাইড্রোজেন গ্রুপ 1-এও থাকে, গ্রুপ 1-এও থাকে, হাইড্রোজেন গ্রুপ কিন্তু 17-ও থাকতে পারে। এই দুটো জায়গাতে বসার মতোই পরিস্থিতি থাকে বলে এইটাকে বলা হয়, এটাকে কি বলা হচ্ছে, এই দুটো গ্রুপের মতোই, গ্রুপ 17 এবং গ্রুপ 17 এবং গ্রুপ 1 এই দুটোর মতোই আচরণ করে। গ্রুপ 1-এ কারা থাকে? গ্রুপ 1-এ থাকে ক্ষার ধাতু, আর গ্রুপ 17-এ কারা থাকে? হ্যালোজেন মৌল। এই গ্রুপ 1-এর ক্ষার ধাতু এবং গ্রুপ 7-এর হ্যালোজেন মৌল, এই দুটোর মতোই এর আচরণ দেখা যায় বলে এই জন্য এটাকে বলা হয় দুষ্টু মৌল। পরীক্ষায় আসে হাইড্রোজেনকে কেন দুষ্টু মৌল বলা হয়, কারণ হাইড্রোজেন এই কারণ। এবার ক্ষার ধাতুর সাপেক্ষে সাদৃশ্য, মানে কেন ক্ষার ধাতু বলা হয়, ক্ষার ধাতু কেন ওই যে 1 নম্বর গ্রুপে হাইড্রোজেনকে বসানো হয়েছে তার পেছনে কিছু যুক্তি দেওয়া হয়। যে হাইড্রোজেনকে আমরা 1 নম্বর, ক্ষার ধাতুর লোকগুলো বলে যে ক্ষার ধাতু যারা যারা বসিয়েছেন, যে ক্ষার ধাতুর ঘরে বসানো হয়েছে, তার সাপেক্ষে কিছু যুক্তি হচ্ছে 1 নম্বর বলা হয় যে হাইড্রোজেন ক্ষার ধাতু যেরকম একযোজী তড়িৎ ঋণাত্মক মৌল,
ক্ষারধাতুগুলো যেমন একযোজী তড়িৎ-ঋণাত্মক মৌল হয়, তেমনি হাইড্রোজেনও একযোজী তড়িৎ-ঋণাত্মক মৌল। তারপরে হাইড্রোজেন ক্ষারধাতু যেমন একটা ইলেকট্রন বর্জন করে ক্যাটায়ন গঠন করে, তেমন হাইড্রোজেনও একটা ইলেকট্রন বর্জন করে। ধরো হাইড্রোজেন একটা ইলেকট্রন বর্জন করে, একটা ইলেকট্রন ত্যাগ করে, মানে একটা ইলেকট্রন ত্যাগ করে কী হয়ে যায়, H+ তৈরি হয়ে যায়। তাহলে হাইড্রোজেনটা কি হয়, হাইড্রোজেনটা H+ তৈরি হয়ে যায় একটা ইলেকট্রন ত্যাগ করে। এটা কিন্তু ক্ষারধাতুগুলোও করে, অর্থাৎ ক্ষারধাতু যেমন একটা ইলেকট্রন ত্যাগ করে H+ মানে ক্যাটায়ন তৈরি করে, তেমন ক্ষারধাতুগুলোও কিন্তু একটা ইলেকট্রন বর্জন করে ক্যাটায়ন। তাহলে এ একটা যুক্তি দিল, এর সাপেক্ষে একটা যুক্তি পেলাম, 2 নম্বর এই যুক্তিটা পেলাম। 3 নম্বর কি বলছে, 3 নম্বর যুক্তিতে বলছে ক্ষারধাতু হাইড্রোজেনের যে বিজারণ ধর্ম, ক্ষারধাতুর মতো হাইড্রোজেনেরও বিজারণ ধর্ম বর্তমান। মানে কি, ক্ষারধাতুর যেমন বিজারণ ধর্ম আছে, হাইড্রোজেনেরও বিজারণ ধর্ম আছে। তারপরে কি, অক্সিজেনের সাথে যুক্ত হয়ে হ্যালাইড গঠন করে। ক্ষারধাতু যেমন অক্সিজেনের সাথে যুক্ত হয়ে হ্যালাইড গঠন করে, তেমন হাইড্রোজেনও অক্সিজেনের সাথে যুক্ত হয়ে হ্যালাইড গঠন করে। তাহলে কি দেখতে পেলাম আমরা, 3টে যুক্তি দেখতে পেলাম। ক্ষারধাতুর ওই যে 1 নম্বর ঘরে রেখে দিয়েছি, এর সাপেক্ষে 4টে যুক্তি পেয়েছি। সেই 4টে যুক্তি হচ্ছে, 1 নম্বর একযোজী তড়িৎ-ঋণাত্মক মৌল, একটা ইলেকট্রন বর্জন করে ক্যাটায়ন গঠন করে, অবশ্যই ক্ষারধাতুর মতো, এগুলো সবাই ক্ষারধাতুর মতো। একই রকমভাবে হ্যালোজেনের বিজারণ ধর্ম আছে, আর হাইড্রোজেন যেমন অক্সিজেনের সাথে হ্যালাইড গঠন করে, তেমন ক্ষারধাতুগুলো অক্সিজেনের সাথে যুক্ত হয়ে হ্যালাইড গঠন করে। তাহলে বলছে ঠিকই আছে, 4টে যুক্তি দিয়েছি। তাহলে 4টে যুক্তি যেহেতু দিয়েছি, সেই জন্য এটা ক্ষারধাতু, অর্থাৎ 1 নম্বর শ্রেণীতে থাকবে। কারোর কোনো অবজেকশন নেই, সবাই বলছে ঠিক আছে ঠিক আছে। কিন্তু যখনই সবাই বলছে ঠিক আছে ঠিক আছে 1 নম্বর শ্রেণীতে থাকুক, কিন্তু তখনই আবার চলে আসে আর একটা লোক, সেটা হচ্ছে এই হ্যালোজেন লোক। হ্যালোজেন বলছে কেন হতে হবে, এদের মানে অ্যাকচুয়ালি এদের কোর্টে ঝামেলা চলছে। এই মানে কোর্টে যে ঝামেলা হয় না, কেন তুমি 1 নম্বরে বসাবা, কেন 17 নম্বরে বসাবে না, এর পেছনে অনেক ঝামেলা চলে। তেমনই এই ঝামেলা সাপেক্ষে ওরা যুক্তি দিয়েছে যে দেখুন ওকে আমরা এই ঘরে রেখেছি, তার পেছনে এই যুক্তিগুলো আছে। এবার তখন আবার হ্যালোজেন মানে বিপরীত পক্ষ, মানে বিবাদী পক্ষ, সেটা হচ্ছে হ্যালোজেন তারা কি বলছে, হ্যালোজেনরা কি বলছে, হ্যালোজেন মৌলগুলো কি বলছে, যে দেখুন হাইড্রোজেন যেমন একযোজী ধাতব মৌল, কার মতো, হ্যালোজেনের মতো। হাইড্রোজেন যেমন একযোজী ধাতব মৌল, তেমন হ্যালোজেনও একযোজী ধাতব মৌল। তাহলে এও একটা যুক্তি দিল, মুশকিল। তারপরে বলছে যেমন ফ্লুরিন ক্লোরিন দ্বিপরমাণুক, তেমন এও দ্বিপরমাণুক। দ্বিপরক মানে হচ্ছে যেমন ক্লোরিন Cl2, কেমন Cl2 দ্বিপরমাণুক হয়, মানে দুটো নিয়ে গঠিত। Br2 যেমন Br2 দ্বিপরমাণুক হয়, তেমন হাইড্রোজেন কেমন হয়, H2। তাহলে বলছে দেখো ক্লোরিন Cl2-র মতো থাকে, Br2-র মতো থাকে, H2-র মতো থাকে। তাহলে ওগুলো যদি দুই দ্বিপরমাণুক হয়, তাহলে হাইড্রোজেনও তো দ্বিপরমাণুক। তাহলে আমাকে আমার ঘরে রাখো, মানে আমার 17 নম্বর গ্রুপে ছেড়ে দাও আমার হাইড্রোজেনকে। তাহলে এও আবার একটা যুক্তি দিয়ে দিল। তখন আবার আসছে আর একটা যুক্তি দেওয়ার জন্য, বলছে ও যেমন যুক্তি দিল দেখি চলো, আর একটা বিবাদী পক্ষ আবার একটা যুক্তি দিচ্ছে। কি বলছে, হ্যালোজেন ধাতুর সঙ্গে বিক্রিয়া করে ধাতব হ্যালাইড গঠন করে। ও যেমন হ্যালাইড গঠন করে অক্সিজেনের সাথে, ভালো করে বোঝো, এ যেমন অক্সিজেনের সাথে, এইদিকে মার্ক করছি ভালো করে দেখে নাও, এ যেমন অক্সিজেনের সাথে হ্যালাইড গঠন করে, এ তেমন বলছে ধাতব হ্যালাইড গঠন করে। কার সাথে, হ্যালোজেন ধাতুর সঙ্গে বিক্রিয়া করে হ্যালাইড গঠন করে। মুশকিল তো, তাহলে ও অক্সিজেনের সাথে হ্যালাইড গঠন করে, হ্যালোজেন বলছে কি বলো, তাহলে আমার হ্যালোজেন ধাতুর সঙ্গে বিক্রিয়া করে আমি ধাতব হ্যালাইড গঠন করে। মুশকিল। তাহলে ও যুক্তি দিচ্ছে, এও যুক্তি দিচ্ছে। তারপরে কি বলা হয়, বলছে ধাতব হ্যালাইডের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে হ্যালোজেন মুক্ত হয়। তাহলে কি বলো, হ্যালোজেন মুক্ত হয়। হ্যালোজেন বলতে এটা হাইড্রোজেন হবে অ্যাকচুয়ালি। তাহলে এটা হচ্ছে এটা মুক্ত হয়, অর্থাৎ তাহলে কি এর সাপেক্ষে কি বলা হচ্ছে, এর সাপেক্ষে আবার একটা যুক্তি দিয়ে দিল। তাহলে দেখতে পাচ্ছ তাহলে কত রকমের যুক্তি চলে আসছে। তাহলে ওরা কিছু যুক্তি দিচ্ছে, এরা যুক্তি দিচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি এই হাইড্রোজেনকে বসা নিয়ে প্রচণ্ড ঝামেলা হয়, হাইড্রোজেনকে স্থান দেওয়া নিয়ে প্রচণ্ড ঝামেলা হয়। কাদের সাথে কাদের, এই হাইড্রোজেনের সাথে, ক্ষারধাতুর সঙ্গে, আর হ্যালোজেনের সঙ্গে। তাহলে এর সাথে এর ঝামেলা বুঝতে পারছো কি কি হয়, সেটা হচ্ছে ও 4টে যুক্তি দিল,
ভালো করে দেখো, বলছে বলছে 1 নম্বর শ্রেণীতে বসাতে হবে আমাকে, হাইড্রোজেনকে 1 নম্বর শ্রেণীতে বসাতে হবে, কারণ এই দেখো এই 4টে যুক্তির সাথে ম্যাচ করে যাচ্ছে। হ্যালোজেনগুলো বলছে আমি 17 নম্বর গ্রুপে বসাতে হবে, কারণ এই দেখো 17 নম্বর গ্রুপের মতো যুক্তির সাথে ম্যাচ করে যাচ্ছে। মুশকিল তো। এই জন্য হাইড্রোজেনকে বলা হয় দুষ্টু মৌল, কারণ এই যে 2 রকমের মতোই আচরণ করে, এক ক্ষার ধাতুর মতো আচরণ করে, এক হ্যালোজেনের মতো আচরণ করে, তাই 2 রকমই আচরণ করে বলে এই জন্য একে বলা হয় দুষ্টু মৌল, কারণ 2 রকমের আচরণ করে। ওই জন্য ওকে কোনো মার্ক করা হয় না, না এটা হ্যালোজেন মৌল, না 17 নম্বর গ্রুপে রাখা হবে, না 1 নম্বর গ্রুপে রাখা হবে, কারণ না হাইড্রোজেনের সাথে ম্যাচ করছে। ক্লিয়ার হলো? এবার দেখো পরেরটায় চলে আসি। এবার গেল এই ক্রমটা একটু ভালো করে দেখো, আমরা পর্যায় সারণী থেকে বাম দিক থেকে ডান দিক দেখেছি আর উপর থেকে নিচে, শুধু বাম দিক থেকে ডান দিকে মনে রাখো। দেখো বাম দিক থেকে ডান দিকে কোন দিকে আয়নায়ন শক্তি, তড়িৎ ঋণাত্মকতা আর জারণ ক্ষমতা বাম দিক থেকে ডান দিকে কিন্তু বৃদ্ধি পায়। আর দুটো জিনিস আছে, সেটা হচ্ছে এটা এক হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ আর বিজারণ ক্ষমতা, এইগুলো বাম দিক থেকে ডান দিকে হ্রাস পায়। এটা যা হবে ঠিক তার এর অপোজিট হিসাবে এইগুলো হবে অপোজিট। যদি বাম দিক থেকে ডান দিকে হ্রাস পায় এটা হবে বৃদ্ধি পায়, এটা যদি বৃদ্ধি পায় এটা হবে হ্রাস পায়। সেকেন্ড এটা যদি বৃদ্ধি পায় মানে এটা যদি বৃদ্ধি পায় এটা হ্রাস পায়, এটা যদি বৃদ্ধি পায় এটা হ্রাস পায়, এটা বৃদ্ধি পেলে এটা হ্রাস পাবে। মানে মেন কথা এটাই আমি তোমাকে ক্লিয়ার করে দিই। পর্যায় সারণীর বাম দিক থেকে ডান দিকে হ্রাস পাওয়া মানে কি আমি তোমাকে ক্লিয়ার করে দিই, ভালো করে দেখো। এই দিক থেকে এই দিকে দেখো, এখান থেকে এই দিকে ধরো সাপোজ এখান থেকে যাচ্ছি, এখান থেকে এই দিকে যাচ্ছ তুমি, তাহলে বলছে পারমাণবিকতা কি হয় বাম দিক থেকে ডান দিক। বাদিক কোনটা তোমার হাতের বাদিক এইটা, ডান দিক কোনটা এইটা, এই দিকটা হচ্ছে ডান দিক, তাই তো এই সাইডটা হচ্ছে ডান দিক, এই দিকটা হচ্ছে বাদিক। তাহলে বাঁ দিক থেকে ডান দিকে যত যাওয়া যায় পারমাণবিক ব্যাসার্ধ তত কি হয় আস্তে আস্তে হ্রাস পায়। তাহলে এই বাঁ দিক থেকে ডান দিকে যেমন হ্রাস পায়, তেমন ওপর থেকে নিচে মানে ওপর থেকে যদি এই নিচের দিকে যাও তাহলে পারমাণবিক ব্যাসার্ধ আস্তে আস্তে কমতে থাকে। অর্থাৎ তোমাকে আমি ছবি দেখাই, পারমাণবিক ব্যাসার্ধ বলতে এইটা ধরো ওপর থেকে নিচে যত যাওয়া যাবে তত আস্তে আস্তে কী হয়ে যাবে, যিনি বলটা ছোট হতে থাকবে, ঠিক আছে। আর এই ওপর থেকে নিচে যত যাওয়া যাবে তত আকার কিন্তু বড় বড় হতে থাকবে। অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে কি হয় হ্রাস পায়, আর ওপর থেকে নিচে কিন্তু বৃদ্ধি পায়। এটা কি পারমাণবিক ব্যাসার্ধ। তাহলে যদি পরীক্ষায় এরকম ক্লিয়ার হলো কি বললাম, অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে কি হয় বড় থেকে আস্তে আস্তে কি হতে থাকে আস্তে আস্তে ছোট হতে থাকে, আর উপর থেকে নিচে আস্তে আস্তে কি হতে থাকে আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে। এবার আমি তোমাকে কনসেপ্ট ক্লিয়ার করে দিই, মন দিয়ে দেখে নাও। আচ্ছা দেখো, বাম দিক থেকে ডান দিকে হ্রাস পাই, অর্থাৎ এই সোডিয়াম পরীক্ষা হয়তো বললো সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম এসআই এইগুলো দিয়ে দিল। এইগুলো চারটে সাজিয়ে বলা হলো এনএ এমজি এএল আর এসআই। এদের পারমাণবিক ব্যাসার্ধর ক্রম অনুসারে সাজাও। পারমাণবিক ব্যাসার্ধর ক্রম। পারমাণবিক ব্যাসার্ধর ক্রম মানে হচ্ছে আমরা কি জানি বাম দিক থেকে ডান দিকে হ্রাস পাই, তার মানে কি পারমাণবিক ব্যাসার্ধ কার বেশি বাম দিক থেকে ডান দিকে কি হয় কমতে থাকে। তাহলে সব থেকে বেশি কার কিনতে হবে, সব থেকে বেশি হবে সোডিয়াম, কারণ কমতে থাকে তো বাঁ দিক থেকে ডান দিকে কম হতে থাকে। তাহলে সব থেকে কম কার এসআই। তাহলে বড় সব থেকে বড়কে এনএ, তারপরে কে এমজি, তারপরে কে এএল, তারপরে কে এসআই। তাহলে এরকমভাবে তীর মেরে দিলে হয়ে যাবে, কারণ বাম দিক থেকে ডান দিকে হ্রাস পাই। ধরো উল্টোটা দিল, এনএ এমজি এটা দিল না, সাপোজ এর পরিবর্তে এইরকম দিল, পরীক্ষায় এখান থেকে এর পরিবর্তে এইরকম দিল যে এনএ কে আরবি সিএস। আমাকে বলো একটা জিনিস বোঝো, এই যে মৌলগুলো দিল এনএ বলতে এইটা, কে বলতে এইটা, আরবি এটা, সিএস এইটা, এই চারটে। তাহলে ওপর থেকে নিচে কি জানি আমরা, ওপর থেকে নিচে ক্রমশ আস্তে আস্তে কী হয় ছোটো থেকে আস্তে আস্তে বড় হয় বৃদ্ধি পায়। তাহলে সব থেকে বড়কে সিএস, সব থেকে বড় সিএস। তাহলে আস্তে আস্তে কী হবে পারমাণবিক ব্যাসার্ধের ক্রমটা অনুযায়ী কী হবে এনএ সব থেকে বড়, তারপরে কে আরবি, তারপরে সিএস, সব থেকে বড় হচ্ছে সিএস।
তোমরা জানো সিএস। আর তীর এটা তো জানো আশা করি, বড় আর ছোট। 8 আর 7-এর মধ্যে কে যে বড় সে তীর মারে, তার মানে সব থেকে বড় কে আছে? সিএস। সিএস তীর মারছে কে? সে আরবিকে তীর মারছে এটা, অর্থাৎ বড়রা সবসময় তীর মারে। 8 আর 7-এর মধ্যে কে বড়? 8 বড়, তাই 8টা 7কে তীর মারবে। এই জন্য সিএসটা তীর মারছে আস্তে আস্তে আস্তে, বড় থেকে আস্তে আস্তে ছোট, অর্থাৎ পারমাণবিক ব্যাসার্ধর ক্রম হলে এইটা। তাহলে পারমাণবিক ব্যাসার্ধ বলে এইটা। তাহলে এই রকমভাবে কিন্তু সাজাতে হতে পারে। পরীক্ষায় গুলিয়ে ফেলবে না, অনেক সময় অনেক রকমের প্রশ্ন দেয়, শুধু এইগুলোই দেবে, এর কোনো মানে নেই। দেখো আরেকবার একটু দেখে নিই, ভালো করে মন দিয়ে দেখো, আমি এগুলো একটু দেখিয়ে দিই। এটা পারমাণবিক ব্যাসার্ধ। তাহলে এই আয়নায়ন শক্তি, তড়িৎ-ঋণাত্মকতার জারণ ক্ষমতা, এগুলো সর্বদা কি হয়? বাম দিক থেকে ডান দিকে বাড়ে। আর একমাত্র পারমাণবিক ব্যাসার্ধ আর বিজারণ ক্ষমতা কিন্তু বাম দিক থেকে ডান দিকে হ্রাস পায়, এই দুটো জিনিস। আর বাম দিক থেকে ডান দিকে যদি বাড়ে, ওপর থেকে নিচে কমবে। বাম দিক থেকে ডান দিকে যদি কম হয়, ওপর থেকে নিচে কি হবে? বৃদ্ধি পাবে। আশা করি কনসেপ্ট ক্লিয়ার হলো। এবার ভালো করে মন দিয়ে শোনো কি বলছি। প্রথম পয়েন্টটা আমরা কি বলেছি? প্রথম পয়েন্টটা বলেছি, প্রথমটা এবার এক একটা করে এক্সপ্লেন করি। দেখো তাহলে পরীক্ষায় এটা আরও কয়েকটা কনসেপ্ট ক্লিয়ার করছি। দেখো প্রথমে আগে এগুলো কত উদাহরণ একটুখানি পরে কনসেপ্ট ক্লিয়ার করে দিচ্ছি। তার আগে দেখো আরও কিছু প্রশ্ন। তাহলে এইগুলো একটু লিখে নিও কিন্তু, বাম দিকে ডান দিকে কোনগুলো বৃদ্ধি পায়, কোনগুলো হ্রাস পায়। আচ্ছা চলো, এবার পারমাণবিক ব্যাসার্ধ কেন বাম দিক থেকে ডান দিকে কমে যায়, একটু তার পিছনে কারণটা দেখো। বাম দিক থেকে ডান দিকে আমরা দেখেছি যে বাম দিক থেকে ডান দিকে ক্রমশ হ্রাস পায়। কেন হ্রাস পায়? কারণ পরমাণু ক্রমাঙ্ক বাড়লেও কক্ষের সংখ্যা একই থাকে, ফলে বহিস্থ কক্ষের ইলেকট্রনের ওপর আকর্ষণ ক্ষমতা বাড়ে, ফলে ব্যাসার্ধ কি হয়? কমে যায়। আমি তোমাকে এই কনসেপ্টটা ক্লিয়ার করি, ভালো করে দেখো। ধরো একদম এই টাইপ, দেখো আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি। আবার একটু পর্যায় সারণীতে চলে আসি। পর্যায় সারণীতে যদি আসি, দেখো কি বলছি। আচ্ছা দেখো পর্যায় সারণীতে ধরো এখানে কে আছে? কে আছে। এ কত নম্বর? 19 নম্বর। এটা কত নম্বর? 20 নম্বর। এটা 21, এটা 22, এটার মধ্যে। তাহলে দেখো কে 19, 20, 21, 22, কে সিএ এসসি টিআই, কে সিএ এসসি টিআই, কে সিএ এসসি টিআই। আচ্ছা কে কত নম্বর মৌল? কে হচ্ছে 19 নম্বর মৌল। তাহলে কে যদি 19 নম্বর মৌল হয়, এর ইলেকট্রন বিন্যাস কত হবে? প্রথম কক্ষে 2, তারপরের কক্ষে 8, আর লাস্টের কক্ষে 8, আর এই কক্ষে 1। এটার ক্ষেত্রে কি হবে? এটা হচ্ছে 20 নম্বর মৌল, 2 8 8 2, তাই তো। সিএস কত নম্বর? সিএস হচ্ছে 21 নম্বর। তাহলে কত হবে? 2 8 8 3। এটার ক্ষেত্রে হচ্ছে 22 নম্বর, 2 8 8 4। তাহলে দেখো এখানে কি কক্ষপথ বাড়ছে? আমি যদি এটাকে কে আঁকি, কে একটা ছবি আঁকি, তাহলে দেখো তো ভালো করে, লাস্ট কক্ষে কটা হচ্ছে? লাস্ট কক্ষে হচ্ছে দেখো একটা আছে, তাই না। এটার লাস্ট কক্ষে এইরকমভাবে, এর লাস্ট কক্ষে কটা আছে? সি এর লাস্ট কক্ষে, লাস্ট কক্ষ ডাকছি, এর লাস্ট কক্ষে কটা আছে? 2টো। এসসির লাস্ট কক্ষে, এসসির লাস্ট কক্ষে, এসসির লাস্ট কক্ষে কটা আছে? একদম লাস্ট কক্ষ দেখো কটা আছে? এর লাস্ট কক্ষে 3টে, 1 2 3টে। টিআই এর লাস্ট কক্ষে কটা আছে? টিআই এর লাস্ট কক্ষে হচ্ছে, একদম লাস্ট কক্ষ রাখছি আমি, এমনি জাস্ট লাস্ট কক্ষ, এতগুলো আর রাখছি না, এগুলো যেগুলো আঁকছি সেগুলো কিন্তু লাস্ট কক্ষ, বুঝে নেবে। তাহলে এর লাস্ট কক্ষে কটা আছে? লাস্ট কক্ষে আছে 4টে, 1 2 3 4। তাহলে এবার বলো, তুমি একটা জিনিস নিয়ে ভালো করে বোঝো, যে এখানে একটা মাঝখানে কি আছে? নিউক্লিয়াস। এই নিউক্লিয়াস, এই যে এই একটা লাস্ট কক্ষে, কে এর দিকে লক্ষ্য করো, কে এর একটা কক্ষে লাস্ট কক্ষে কটা আছে? একটা। এ হচ্ছে একটা ইলেকট্রনকে টানছে, এ হচ্ছে কটা ইলেকট্রনকে টানছে? 2টো ইলেকট্রনকে। কে মাঝখানে কে আছে? নিউক্লিয়াস। সে নিউক্লিয়াসকে টানছে, 2টো ইলেকট্রনকে টানছে। এ কটা টানছে? 3টে। এ কটা টানছে? 4টে। তাহলে বলো এর কিন্তু কক্ষপথ বাড়েনি। এই মাঝখানে যে ইয়ে আছে, নিউক্লিয়াস আছে, এর কক্ষপথ, মানে কক্ষপথ বলতে ওই গোল গোল রাউন্ডগুলো কিন্তু 4টেই আছে, প্রত্যেকেরই 4টে রাউন্ড। কিন্তু ইলেকট্রন, এটার ক্ষেত্রে এর লাস্টের কক্ষে একটা, পরেরটা 2টো, তারপরটায় 3টে, তারপরটায় 4টে। তাহলে ইলেকট্রন সংখ্যা কিন্তু বাড়ছে শেষ কক্ষে, কিন্তু কক্ষপথ কিন্তু একই থাকছে। তাহলে
তাহলে এবার বুঝে দেখো কোনটার ক্ষেত্রে টান বেশি হবে। অবশ্যই যত লোক বেশি হবে, ধরো আমার যদি আজকে আমি স্যার, আমি যদি একটা স্টুডেন্ট পড়াই আমার ভালো লাগবে পড়াতে, কিন্তু আমার যদি সেই জায়গায় 10টা স্টুডেন্ট থাকে বা 5টা স্টুডেন্ট থাকে, আমার ওই একটা স্টুডেন্টের প্রতি 5টা স্টুডেন্ট, আমার মনে হবে যে ওই 5টা স্টুডেন্টকে আরও বেশি ভালো করে পড়ায়, কারণ আমার স্টুডেন্ট বেশি হচ্ছে, তাদেরকে পড়াতে বোঝাতে ভালো লাগবে। একটা স্টুডেন্ট হলে সেরকম গা লাগবে না স্বাভাবিকভাবে। তো একই রকমভাবে একটা লোক থাকলে তার প্রতি যে টানটা, তিনটে লোক থাকলে তার প্রতি কী হবে, টানটা বেশি হবে। অর্থাৎ এই যে মাঝখানে যে নিউক্লিয়াসটা থাকে, মাঝখানে কে থাকে, মাঝখানে থাকে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের দ্বারা ওই ইলেকট্রন সংখ্যা বাড়ার সাথে সাথে টানটাও বেশি হবে। তাহলে যত বেশি ডান দিকে যাওয়া যাবে, বাম দিক থেকে ডান দিকে, তত বেশি কী হবে, ইলেকট্রন বাড়বে। আর যত বেশি ইলেকট্রন বাড়বে, কক্ষ বাড়বে না, শুধু বাড়বে কি, ইলেকট্রন। তাহলে ইলেকট্রন যেহেতু বাড়ছে, তাহলে এই মাঝখানে যে নিউক্লিয়াস থাকছে সেই নিউক্লিয়াস দ্বারা টানও বাড়ছে। আর যেহেতু নিউক্লিয়াস দ্বারা টান বাড়ছে, যত বেশি টেনে রাখবে, ধরো আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, প্রচণ্ড তোমাকে যদি টেনে রাখি, হাত দিয়ে জোর করে টেনে রাখি, তাহলে তুমি তো মানে বাড়তে পারছো না। আর বাড়তে না পারলে কী হবে, যত টেনে রাখা হবে তত কী হবে, পরিমাণটা কত হবে, ছোট হবে। যত বেশি টান হবে তত কি হবে, পরিমাণটা, আকারটা তত ছোট হবে। আর যত বেশি টান কম হবে তত বেশি কি হবে, আকার কম হবে, ফেপে থাকবে। যেমন দেখো, একটা শনপাপড়ির ক্ষেত্রে টানটা বেশি হয় না, ওই জন্য ওটা ফুলে ফেপে থাকে, তাই না? কিন্তু ওটাকে তুমি যদি চেপে দাও, তাহলে ওটা কি হয়ে যাবে, আকারে ছোট হয়ে যাবে। তাহলে অর্থাৎ যত বেশি টান দেওয়া হবে বা যত বেশি চাপ প্রয়োগ হবে, তত কি হবে, আকারটা ছোট হবে। এটা শনপাপড়ির মতো মনে করতে পারো। তাহলে কি হবে, এটার ক্ষেত্রেও কি দেখা যাচ্ছে যে টান বেশি হচ্ছে, কক্ষর সংখ্যা বাড়ছে না। ভালো করে এই জায়গাটা মনে রাখবে, বাম দিক থেকে ডান দিকে কিন্তু কি বাড়ছে না, কক্ষের সংখ্যা 1 থাকছে, কিন্তু কি বাড়ছে, ইলেকট্রন বাড়ছে। আর ইলেকট্রন বাড়লে কি হবে, তার প্রতি আকর্ষণ বাড়বে, ওই জন্য ব্যাসার্ধটা কমবে। আশা করি কনসেপ্ট ক্লিয়ার করতে পেরেছি। আর ওপর থেকে নিচে কিন্তু কক্ষের সংখ্যা বেড়ে যাচ্ছে। আর কক্ষের সংখ্যা বাড়লে, ভালো করে বোঝো, কক্ষের সংখ্যা, এটা ধরো এই কক্ষের সংখ্যা বাড়া মানে কি, এই কক্ষের সংখ্যা বাড়ছে, এখানে একটা ইলেকট্রন আছে, পরের কক্ষে কিন্তু এ ধরো 3 নম্বর কক্ষে একটা ইলেকট্রন আছে, তারপরের কক্ষে ধরো 5 নম্বর কক্ষে। তাহলে এক্ষেত্রে কী হবে, 5 নম্বর কক্ষ মানে কি, অনেক দূরে রয়েছে। তাহলে এখানে 5 নম্বর কক্ষে একটা ইলেকট্রন রয়েছে, আর এখানে 4 নম্বর কক্ষে একটা ইলেকট্রন রয়েছে। তাহলে কোনটাই বেশি টান হবে, যে কাছে থাকবে তার প্রতি টান হবে। আর যার টান যত বেশি হবে, যত ছোট কাছে রয়েছে আর এর নিচে রয়েছে, এর নিচের দিকে রয়েছে এই এনে, ধরো সাপোজ আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এর তলায় ধরো একটা রয়েছে। তাহলে অর্থাৎ এক্ষেত্রে কক্ষের সংখ্যা বাড়ছে। কক্ষের সংখ্যা বাড়লে কী হবে, দূরে থাকবে ইলেকট্রন। আর দূরে যদি ইলেকট্রন থাকে তাহলে টানটা কম হবে। আর দূরে টানটা কম যদি হয়, কক্ষের সংখ্যা মানে কি, দূরত্ব বাড়বে। দূরত্ব বাড়লে কী হবে, ইলেকট্রন আর নিউক্লিয়াসের দূরত্ব যেহেতু বাড়বে, টানটা কম হবে। আর যদি টান কম হয় তাহলে কী হবে বলো, তাহলে আকার অবশ্যই বাড়বে। টান কম হলে আকার বাড়বে, টান বেশি হলে আকার কমবে স্বাভাবিকভাবে। শনপাপড়ির মতো, চাপ দিলে বেশি আকার কমবে, চাপ কম হলে কী হবে, আকার বাড়বে। একই রকমভাবে দূরে ইলেকট্রন রয়েছে আর এটা ধরো এখানে ইলেকট্রন রয়েছে, এটাই টান হবে বেশি। কক্ষের সংখ্যা বাড়ছে, যেহেতু ওপর থেকে নিচে কক্ষের সংখ্যা বাড়ছে, তাই এটা এক্সাম্পল হিসেবেও দেওয়া যায়। এটা আরও এক্সপ্লেন করা যায়, কিন্তু অত এক্সপ্লেন তোমাদের পরীক্ষায় আসে না। শুধু মনে রাখবে, বাম দিক থেকে ডান দিকে আকার কমে, ওপর থেকে নিচে বাড়ে। কি বাড়ে, পারমাণবিক ব্যাসার্ধ। এবার চলে আসে হচ্ছে আয়নয়ন বিভব। দেখো আয়নয়ন বিভবের সংজ্ঞা, এই আয়নয়ন বিভবের সংজ্ঞা বেশ বড় আছে, কিন্তু এটা বোঝার আগে আমরা একটুখানি এর এক্সপ্লেনেশনটা করে নিই। ধরো সোডিয়ামের ক্ষেত্রেই যদি বলি, সোডিয়াম, আগে বলো সোডিয়াম কত নম্বর মৌল বলো তো, সোডিয়াম হচ্ছে 11 নম্বর মৌল। তাহলে প্রথম কক্ষে 2টো, তারপরে কক্ষে 8টা, আর তারপরে কক্ষে 1টা। তাহলে সোডিয়ামের ক্ষেত্রে দেখি তো, সোডিয়াম কি হয়, Na, তাই তো। এনের প্রথম কক্ষে হচ্ছে, এটা আগে এক্সপ্লেন করে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে, যে খুব সহজেই বুঝে যাবে। দেখো প্রথম কক্ষে তাহলে 2টো আছে, তারপরে কক্ষে 8টা, আর লাস্ট কক্ষে উপস্থিত আছে একটা ইলেকট্রন। তাহলে দেখো এ কী করবে, এ কী চাই, এনের কী চাই বলো, এনে চাই, সোডিয়াম চাই যে আমার সর্ববহিস্থ কক্ষে একটা ইলেকট্রন থাক। সেই জন্য এর যে লাস্ট কক্ষ কোনটা, এইটা, তাই তো। এই লাস্ট কক্ষে যে ইলেকট্রন আছে, এ কী করবে, ট্রান্সফার করে দেবে।
এ বলবে যে পাঠিয়ে দিই, আমার লাগবে না এনএটা। এনে কি চাইবে যে আমার শেষ কক্ষে যে ইলেকট্রন আছে এ যদি না থাকে তাহলে আমার অষ্টক পূর্তি ঘটবে। অষ্টক পূর্তি মানে আমার সর্বশেষ কক্ষে 8টা ইলেকট্রন থাকবে। সবাই তাই চাই যে আমার সর্বশেষ কক্ষে 8টা ইলেকট্রন থাকুক। তাহলে এনেও কি চাইবে, তার সর্ববহিস্থ কক্ষে একটা ইলেকট্রনকে কি করবে, ত্যাগ করবে। তাহলে সর্ববহিস্থ কক্ষে অবশ্যই এটা বলো তো, এই যে এটার ক্ষেত্রে নিউক্লিয়াস দ্বারা এই যে টানটা খুব বেশি হবে না কম হবে? এই যে এইটা ধরো, এই প্রথম কক্ষে যে ইলেকট্রন আছে এই যে এটার ক্ষেত্রে বা এটার ক্ষেত্রে যদি বলি, এটা একদম নিউক্লিয়াসের কাছাকাছি আছে, এর তো টান বেশি হবে, যে কাছে থাকবে তার টানটা বেশি হবে। এই যে এটা হচ্ছে একদম শেষের কক্ষে এই ইলেকট্রনটা রয়েছে, তাহলে এটার ক্ষেত্রে কি হবে, ইলেকট্রনের কি টান বেশি হবে তুমি বলো? এটাই কখনোই ইলেকট্রনটা টানটা খুব বেশি হবে না। আর যদি টান বেশি না থাকে, এ তো আলগাভাবে রয়েছে ভূমিস্তরে, ভূমিস্তর মানে একদম সর্বশেষ স্তরে, সবার শেষের স্তরে, মানে সবার শেষের কক্ষপথে একটা ইলেকট্রন রয়েছে যে আলগাভাবে রয়েছে। এই ইলেকট্রনকে সহজেই কী হবে, ত্যাগ করে দেওয়া যাবে। আর সর্বশেষভাবে যদি ত্যাগ করে দেওয়া যায় তাহলে এনএটা আর এনএ থাকবে না, এনএটা কি হয়ে যাবে, একটা ইলেকট্রন ত্যাগ করে দিল, তাহলে এর সর্বশেষ কক্ষে আর ইলেকট্রন থাকলো না, এর সর্বশেষ কক্ষটা তাকে আউট করে দিয়েছি। তাহলে সর্বশেষ কক্ষটা দেখো 3 নম্বর কক্ষটা, এই যে এই কক্ষটা কিন্তু আর নেই সর্বশেষ কক্ষ, তাকে একটা ইলেকট্রন ত্যাগ করে দিয়েছি। তাহলে একটা ইলেকট্রন ত্যাগ করে সর্ববহিস্থ কক্ষে যে একটা ইলেকট্রন ছিল সেই ইলেকট্রনটা ত্যাগ করে এনএটা কি আর এনএ থাকবে, এনএটার একটা ইলেকট্রন কমে গেল না? আর একটা ইলেকট্রন কমে গেলে এনের মাথায় কি হবে বলো তো, এনের মাথায় হবে প্লাস, অর্থাৎ এনএটা কিসে পরিণত হলো, ধনাত্মক আয়নে পরিণত হলো। এনের সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনটা ত্যাগ করে ফেললো, আর ত্যাগ করে ফেলার ফলে এনের মাথায় কি হয়ে গেল, এনএটা হয়ে গেল এনএ প্লাস। আর এনএ প্লাস যেহেতু তৈরি হয়ে গেল, তাহলে এই এনএ প্লাস তৈরি হয়ে গেল। এবার তুমি আমাকে বলো, তাহলে এটা তো এনএ প্লাস তৈরি হয়ে গেল, কিন্তু এটা কি সহজেই হলো? এই নিউক্লিয়াসটা টেনে ছিল কি ছিল না, তাই বলো তো? নিউক্লিয়াসটা অবশ্যই টেনে ছিল, কিন্তু তা সত্ত্বেও তাকে সেই সর্বস্থ কক্ষের ইলেকট্রনটা, হ্যাঁ হয়তো অত বেশি টেনে ছিল না যে একে ছাড়িয়ে নেওয়া যাবে না, কিন্তু টেনে তো অবশ্যই ছিল একটু হলো। তাহলে এই ইলেকট্রনটা টেনে থাকা সত্ত্বেও তাকে বার করে দেওয়া হলো, এবং এই বার করে দেওয়ার জন্য যে একটা শক্তির তো দরকার আছে। একজনকে ধরো তুমি টেনে ধরে রয়েছো, তাকে বার করার জন্য, তাকে ছাড়িয়ে নেওয়ার জন্য একটা কম শক্তি হলেও তো দরকার। তুমি হালকাভাবে টেনে ধরো আর যাইভাবে টেনে ধরো, তাকে বার করার জন্য মানে বাইরে বার করে দেওয়ার জন্য একটা ন্যূনতম শক্তি তো দরকার আছে, যে শক্তি না হলে সে ছেড়ে যাবে না। সেই ন্যূনতম শক্তিকে বলা হয় আয়ন বিভব। তাহলে আমি যদি সংজ্ঞা বলি, কি বলবো, কোনো একটি পরমাণুর সর্ববহিস্থ কক্ষে যে ইলেকট্রনটা আলগাভাবে ছিল, এই সর্ববহিস্থ কক্ষে যে ইলেকট্রনটা ছিল আলগাভাবে, সেই ইলেকট্রনটাকে ত্যাগ করে মানে ছেড়ে দিয়ে এনএ প্লাস তৈরি হলো। তাহলে ধনাত্মক আয়নে পরিণত করতে যে ন্যূনতম শক্তির প্রয়োজন হয়, একটা শক্তি তো দরকার আছে, যার ফলে এই নিউক্লিয়াস থেকে এর আকর্ষণ ক্ষমতা থেকে বেরিয়ে যাবে ইলেকট্রনের আকর্ষণ ক্ষমতা থেকে বেরিয়ে যাবে, এই নিউক্লিয়াসের আকর্ষণ ক্ষমতা থেকে ইলেকট্রনটা বেরিয়ে যাবে। যে ন্যূনতম শক্তির প্রয়োজন তাকে বলা হয় প্রথম আয়নীভবন। তাহলে এবার সংজ্ঞাটা এইবার ম্যাচ করে নাও। দেখো কি বলছে, কোনো গ্যাসীয় বা কোনো মৌলের কোনো প্রশম বা বিচ্ছিন্ন অবস্থায় সর্বনিম্ন শক্তি স্তরে, সর্বনিম্ন মানে শেষের কক্ষপথে, একদম সর্বনিম্ন মানে একদম শেষের কক্ষপথে, পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষে, অর্থাৎ সবচেয়ে বাইরের কক্ষে আলগাভাবে আবদ্ধ ইলেকট্রনটি, মানে হালকাভাবে, ইলেকট্রনটা কেন আলগাভাবে রয়েছে, কেন অনেক দূরে রয়েছে নিউক্লিয়াস থেকে। নিউক্লিয়াস কোন জায়গায় থাকে, মাঝখানে থাকে, সেই মাঝখান থেকে অনেকটা দূরে রয়েছে ইলেকট্রনটা। এই মাঝখান থেকে আলগাভাবে আবদ্ধ ইলেকট্রনটি নিউক্লিয়াস মাঝখানে, তার আকর্ষণ ক্ষেত্র থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করতে, মানে সম্পূর্ণভাবে বাইরে বার করে দিতে, বা ইলেকট্রনকে বাইরে বার করে দিতে। এবং কিসে পরিণত হয়, এনএটা কি হয়ে গেল, এনএ প্লাসে পরিণত, অর্থাৎ একক ধনাত্মক চার্জ মানে এনএটা হয়ে গেল এনএ প্লাস, ধনাত্মক চার্জ বলতে প্লাস। হওয়ার ফলে একটি ধনাত্মক আয়নে পরিণত করার জন্য, ধনাত্মক আয়ন বলতে এনএ প্লাসে পরিণত করার জন্য যে ন্যূনতম শক্তির প্রয়োজন, ন্যূনতম শক্তি বলতে যে কম করে হলেও যে শক্তিটার প্রয়োজন, তাকে ওই পরমাণুর প্রথম আয়নীভবন বিভব বলে।
যে ন্যূনতম শক্তির প্রয়োজন অবশ্যই নিউক্লিয়াসের ক্ষেত্র থেকে ইলেকট্রনকে বার করার জন্য, তাকে বলা হয় আয়নাইজেশন শক্তি। পরীক্ষায় অনেক সময় অনেক প্রশ্ন আসে, তোমরা ভুল করো। সেটা হচ্ছে আয়নাইজেশন শক্তি বলে, আয়নয়ন বিভব বলে, আয়নীভবন বিভব বলে। দেখো তিনটে নাম, আয়নাইজেশন শক্তি, আয়নন বিভব এবং আয়নীভবন বিভব। আর এর জন্য পরীক্ষায় ভুল হয়ে যায়, এক এক জায়গায় এক এক রকম প্রশ্ন দেয়, গুলিয়ে ফেলো তোমরা। একই সংজ্ঞা একই রকম জিনিস, এটা খুব ইম্পর্টেন্ট। আশা করি ক্লিয়ার হয়েছে। সর্বস্তরের ইলেকট্রনটা বার করার জন্য, নিউক্লিয়াসের ক্ষেত্র থেকে বার করার জন্য এবং ধনাত্মক আয়ন চার্জে পরিণত করার জন্য যে ন্যূনতম শক্তির প্রয়োজন, তাকে বলা হয় প্রথম আয়নীভবন বিভব। আশা করি কনসেপ্ট পুরো ক্লিয়ার হয়েছে। এবার চলে আসি তড়িৎ ঋণাত্মকতা। দেখো তড়িৎ ঋণাত্মকতা আর কিছুই না, ইন্টারেস্টিং জিনিস। দেখো তোমাকে শোনো, আমরা যখন ঝালাই করি, জানো তো এই ঝালাইয়ের মধ্যে আমরা ক্লাস 8-এ পড়েছিলাম, এই ঝালাই করার সময় আমাদের এর মধ্যে একটা গ্যাস থাকে, সেটা হচ্ছে ইথিলিন, বা এটাকে আর একটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে ঝালাইয়ের মধ্যে ঝালাইয়ের যে গ্যাস থাকে তাকে বলা হয় অ্যাসিটিলিন। ঝালাইয়ের সেই তার সংকেত কি C2H2, এটাকে C2H2 তো বুঝলাম অ্যাসিটিলিন বলে, কিন্তু এর একটু এক্সপ্লেনেশন আমরা করি তো। অ্যাসিটিলিন কি জিনিস? দেখো অ্যাসিটিলিন, এই যে C2H2 এটাকে ভাঙলে কেমন হয়, দেখো এটাকে ভাঙলে হয় এরকম CH ট্রিপল বন্ড CH। আর এই যে ট্রিপল বন্ড দিলাম, এইটাকে বলা হয় সমযোজী বন্ধন। কি বলা হয়? সমযোজী বন্ধন, সমযোজী বন্ধন। তাহলে দেখো অ্যাসিটিলিন হলো C2H2 এবং যে তিনটে বন্ড থাকে সেটাকে বলা হয় সমযোজী বন্ধন। চলো এটাকে একটু এক্সপ্লেন করি। HC ট্রিপল বন্ড CH, দেখো এইবার এইটাকে কি বলা হয়, এই তিনটাকে কি বললাম, এই তিনটাকে বলা হয় সমযোজী বন্ধন। এই তিনটে যে বন্ড থাকে, এই যে তিনটে বন্ড থাকে, এই তিনটে বন্ডকে বলা হয় কি বলা হয়? সমযোজী বন্ধন। মনে থাকবে কি বললাম? তাহলে এদের মধ্যে সমযোজী বন্ধন থাকে। এই সমযোজী এক একটা বন্ডে, ভালো করে বোঝো কি বলছি, এই এক একটা বন্ডে দুটো করে ইলেকট্রন থাকে। পরবর্তী যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারে তোমরা বুঝতে পারবে যে এক একটা বন্ডে দুটো ফোটার জন্য, এই যে দুটো ফোটা থাকলে মানে দুটো ইলেকট্রনের জন্য একটা বন্ড হয়, মানে বন্ধন হয়। দুটো ইলেকট্রন মানে কি বন্ধন? একটা বন্ধন। দুটো ইলেকট্রন মানে একটি বন্ধন। তাহলে এই সমযোজী এক একটা বন্ধনে কটা করে ইলেকট্রন? দুটো। এই বন্ধনে কটা ইলেকট্রন? দুটো। এই বন্ধনে কটা ইলেকট্রন? দুটো। অর্থাৎ মানে দুটো ইলেকট্রন নিয়ে একটা বন্ধন তৈরি হয়। কনসেপ্ট ক্লিয়ার হলো কি বললাম? তাহলে দুটো ইলেকট্রন কোনো পরমাণুর দুটো যদি ইলেকট্রন থাকে, এই দুটো ইলেকট্রনের পরিবর্তে আমরা কি দিতে পারি? একটা দাগ দিতে পারি দুটো ইলেকট্রনের পরিবর্তে। তাহলে এবার ভালো করে কনসেপ্টটা ক্লিয়ার করো। তাহলে এই সমযোজী বন্ধনে কটা করে ইলেকট্রন থাকে? দুটো ইলেকট্রন থাকে। আর আশা করি সব ক্লিয়ার হয়েছে। তাহলে এই অ্যাসিটিলিন কোথায় থাকে? অ্যাসিটিলিন থাকে হচ্ছে ঝালাইয়ের কাজে। অ্যাসিটিলিন থাকে হচ্ছে ঝালাইয়ের মধ্যে যে গ্যাস থাকে তার মধ্যে অ্যাসিটিলিন থাকে। আচ্ছা, এই অ্যাসিটিলিনের সংকেত হচ্ছে C2H2 অর্থাৎ HC ট্রিপল বন্ড CH। এই ট্রিপল বন্ডের মধ্যে এই ট্রিপল বন্ডকে বলা হয় কি? এই তিনটে বন্ধনকে বলা হয় সমযোজী বন্ধন। আর এক একটা বন্ডে কটা করে ইলেকট্রন থাকে? দুটো ইলেকট্রন থাকে। এবার মন দিয়ে দেখো ভালো করে, কনসেপ্ট ক্লিয়ার করো। এই দুটো ইলেকট্রন, এই যে দুটো ইলেকট্রন থাকে, এই দুটো ইলেকট্রনকে কি চাই? এই কার্বনটা চাই আমার দিকে টেনে নিতে, এই কার্বনটা চাই আমার দিকে টেনে নিতে। অর্থাৎ ইলেকট্রন জোড় বলতে দুটো ইলেকট্রন, এক জোড়া, তাই তো? দুটো ইলেকট্রন মানে হচ্ছে এক জোড়া ইলেকট্রন। এই দুটো ইলেকট্রনকে দুটো কার্বনই কিন্তু চাই যে তার দিকে, নিজের দিকে টেনে নিতে। এই যে টেনে নেওয়ার যে আকর্ষণ করার যে ক্ষমতা বা প্রবণতা বা ইচ্ছা, যেটা বলো, যে এই কার্বনও চাই যে এই ইলেকট্রনগুলো আমার কাছে থাকুক, এই কার্বন চাই আমার কাছে থাকুক। অর্থাৎ এই বন্ধনে যে ইলেকট্রন জোড়া থাকে, এক একটা বন্ধনে যে ইলেকট্রন জোড়া থাকে, সেই ইলেকট্রন জোড়াকে কার্বনগুলো তার নিজের দিকে টানতে চায়। আর এই যে নিজের দিকে টানার যে প্রবণতা বা ইচ্ছা, এটাকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। ক্লিয়ার হলো কি বললাম? তাহলে একদম তাহলে কনসেপ্টটা কি বলবো? একদম কনসেপ্টটা ক্লিয়ার করো। সমযোজী বন্ধনে
আবদ্ধ কোনো পরমাণু, সমযোজী বন্ধনে আবদ্ধ পরমাণু বলতে এই যে ধরো অ্যাসিটিলিনের একটা এক্সাম্পল দিচ্ছি, অ্যাসিটিলিন, এই বন্ধনে সৃষ্টিকারী ইলেকট্রন জোড় বলতে এই একটা বন্ধনে দুটো করে ইলেকট্রন থাকে, সেই ইলেকট্রন জোড় নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতা, কার্বন পরমাণুর যে নিজের দিকে আকর্ষণ করা, ইলেকট্রন জোড়কে নিজের দিকে আকর্ষণ করার যে ক্ষমতা বা প্রবণতা মানে ইচ্ছা, তাকে বলা হয় ওই মৌলের তড়িৎ ঋণাত্মকতা। কনসেপ্ট ক্লিয়ার হলো? আর এইটা পরীক্ষায় অনেক সময় দিয়ে দেয়, সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে ফ্লুরিন, IBrClF। এফ বলতে একদম হ্যালোজেন মৌলের সর্বশেষ মৌল যেটা, সেটা হচ্ছে ফ্লুরিন, IBrClF, তাই না? IBrClF লাস্টে কে আছে? এফ আছে, এফ হচ্ছে শেষে, তাই অর্থাৎ সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে ফ্লুরিন। ক্লিয়ার হলো? এবার ক্লিয়ার হলো এই তড়িৎ ঋণাত্মকতা, আশা করি কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। আর তড়িৎ ঋণাত্মকতা কি হয় দেখেছো নিশ্চয়ই। তড়িৎ ঋণাত্মকতা জারণ ক্ষমতা বা বলো তোমার আয়নাইজেশন শক্তি, এগুলো সবসময় কী হয়, বাম দিক থেকে ডান দিকে কী হয়, বৃদ্ধি পায়, আর উপর থেকে নিচে কী হয়, হ্রাস পায়। মানে ওই কনসেপ্ট ওই একই, বাম দিক থেকে ডান দিকে যদি হয় তাহলে বাড়া লিখতে হবে, আর বাড়ছে, আর উপর থেকে নিচে হচ্ছে কমা, তাই তো? এইভাবে লিখতে হবে। আচ্ছা চলো এবার জারণ ধর্ম কি হয়? জারণ ধর্ম কাকে বলা হয়? জারণ ধর্ম হচ্ছে পরমাণুর ইলেকট্রন গ্রহণের প্রবণতা। পরমাণু ইলেকট্রন গ্রহণের প্রবণতাকে বলা হয় জারণ ধর্ম, আর পরমাণুর ইলেকট্রন বর্জনের প্রবণতাকে বলা হয় বিজারণ ধর্ম। জারণ ধর্ম কি হয়? বাঁ দিক থেকে ডান দিকে বাড়ে, উপর থেকে নিচে কি হয়, কমে, তাই তো? একই রকমভাবে বিজারণ ধর্ম তার উল্টো, এটা হচ্ছে পরমাণুর ইলেকট্রন গ্রহণের প্রবণতা। ওই একই কনসেপ্ট, একই রকম আসতে পারে পরীক্ষায়। চলো এবার দেখো, এই একটা মৌল দিয়ে বললো অক্সিজেন 8 নম্বর মৌল, দিয়ে পরীক্ষায় প্রশ্ন দিয়ে দিল যে অক্সিজেনটা কত নম্বর পর্যায় আর কত নম্বর শ্রেণীতে উপস্থিত। দেখো অক্সিজেনকে যদি আমরা ভাঙি তাহলে কি হবে বলো তো? অক্সিজেনকে ভাঙলে এটাকে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, আমরা ক্লাস 8-এই শিখেছি, সেটা হচ্ছে প্রথম কক্ষে থাকে হচ্ছে 2, তারপরের কক্ষে থাকে 6। তাহলে এটার ক্ষেত্রে কটা কক্ষপথ দেখতে পাচ্ছ বলো তো? এটার ক্ষেত্রে কটা কক্ষপথ দেখা যাচ্ছে? 2টো কক্ষপথ দেখা যাচ্ছে, তাই তো? আর 2টো কক্ষপথ যেহেতু দেখা যাচ্ছে, তাহলে কি বলবো বলো তো? এটার ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? 2টো কক্ষপথ। আর 2টো যেহেতু দেখা যাচ্ছে, মনে রাখবে এই 2টো দেখা গেলে এটি হচ্ছে কত নম্বর পর্যায়ে থাকবে? 2 নম্বর। ইলেকট্রন বিন্যাস করেছি কিন্তু 2 নম্বর আর 6 নম্বর, তাহলে প্রথম কত নম্বর শ্রেণী? 2 নম্বর। আধুনিক পর্যায় সারণীতেও কিন্তু এটা 2 নম্বর পর্যায়ে থাকবে। ক্লিয়ার হলো? শ্রেণী কত নম্বর শ্রেণীতে থাকবে? দেখো ইলেকট্রন বিন্যাসের মনে রাখবে, যদি এটা 2 হয় তাহলে হচ্ছে এর সাথে ওটা 2 এর কম হলে, মানে 2 বা 2 এর কম হলে ওটাই বসে যায় লাস্ট কক্ষে, আর 2 বা 2 এর বেশি হলে 10 যোগ হয়। কি বলছি ভালো করে দেখো। এটার ক্ষেত্রে কি হবে বলো তো? এটার ক্ষেত্রে 6 রয়েছে, এই 6টা শ্রেণীটা কিন্তু এই জায়গাটায় মেন্ডেলিভের পর্যায় সারণীতে 6 হবে শেষ কক্ষে। এইটা 2 কেন হলো বুঝতে পেরেছো তো? কটা পার্ট আছে? এই একটা কটা ভাগে ভাগ করেছি? 2টো ভাগে, 2 আর 6, তাহলে এই জন্য এই 2টা হলো। আর শ্রেণীটা কত ভাগে হয়ে গেল? শ্রেণীটা হচ্ছে এই সর্বশেষ কক্ষে 6, আর এটা যেহেতু 2 এর বেশি সেই জন্য এর সাথে 10 যোগ হয়ে যাবে, অর্থাৎ 10 যোগ 6 মানে হয়ে যাবে এটা 16। আচ্ছা হয়তো একটু কনসেপ্ট অসুবিধা হলো, দেখো এইটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে। এটা দেখো অ্যালুমিনিয়াম কত? 2, 8, 3। আগে বলো এটা কটা ভাগে ভাগ করেছো? 1, 2, 3টে, এই 3টে ভাগে ভাগ করেছো। তাহলে এই 3টে ভাগে যেহেতু ভাগ হয়েছে 2 আর 3, তাই এর পর্যায় হবে কত বলো তো? এর পর্যায় হবে 3। আধুনিকেও কিন্তু এর পর্যায় কত হবে? পর্যায় নিয়ে কোনো সমস্যা নেই, 3টে ভাগে ভাগ, তার মানে এটা 3। এইবার এটা কি হবে? এইটার শ্রেণীটা কিভাবে ডিফাইন করতে হয়? শ্রেণীটা হচ্ছে শেষ কক্ষ দেখতে হয়। এর শেষ কক্ষে কটা আছে? 3, তাহলে এর শ্রেণী হচ্ছে 3 হবে।
আর আধুনিক পর্যায় সারণী যেহেতু 2-এর থেকে বেশি 3, তাই না, 2-এর থেকে বেশি হলে এর সাথে 10 যোগ হয়ে যাবে, অর্থাৎ 10 যোগ 3 মানে শেষে 13 হয়ে গেল। চলো আরও কনসেপ্ট ক্লিয়ার করে নিই। ম্যাগনেসিয়াম নাকি পটাশিয়াম করব, পটাশিয়ামটা করি। পটাশিয়াম হচ্ছে 19 নম্বর মৌল। তাহলে 19 নম্বর যদি মৌল হয় কত হবে? 2, 8, 9। কটা ভাগে ভাগ করেছে আগে তাই বলো? 3টে, 1টা 2টো 3টে। তাহলে এর পর্যায় কত হবে? এর পর্যায় হবে 3, তাই তো। আর আধুনিক পর্যায় সারণীতেও এর পর্যায় হচ্ছে 3। শ্রেণীটা কি হবে ভালো করে দেখো। শ্রেণীটা হবে, যেহেতু লাস্ট কক্ষে কত আছে? 9, তাই তো। এই লাস্ট কক্ষে যেহেতু 9 রয়েছে, তাহলে এটা 9 নম্বর গ্রুপ। 9 নম্বর গ্রুপ তো আর হতে পারে না। তাহলে কি হয়ে যাবে? এই পটাশিয়ামটা, আধুনিক পটাশিয়ামটা কোন গ্রুপের ক্ষেত্রে কোন গ্রুপে বসবে বলো তো? তোমরা এটা ভেবে চিন্তে বলো। পটাশিয়াম আধুনিক পর্যায় মেন্ডেলিফের পর্যায় সারণীতে কোন শ্রেণীতে অবস্থিত? পটাশিয়াম আধুনিক পর্যায় সারণীতে কোথায় অবস্থিত? আধুনিক পর্যায় সারণীতে কে কোন স্থানে অবস্থিত? ঝটপট বলে গেল। কে হচ্ছে 9 নম্বর। তার মানে এটা 10 যোগ 9 মানে এটা 19 নম্বর হবে, তাই তো তোমাদের কনসেপ্ট অনুযায়ী। আর শ্রেণী আধুনিক ওল্ড পর্যায় সারণী অনুযায়ী কোন জায়গায় হবে দেখো তো? পটাশিয়াম কোন জায়গায় আছে দেখো? 19 নম্বর, মানে এটা হচ্ছে 1 নম্বরে চলে আসবে। তার মানে এটাকে ভাঙলে কত হচ্ছে? 2, 8, 8, 1, তাই তো। শেষ কক্ষে কটা আছে? 1 নম্বর শ্রেণী, ওই জন্য 1 চলে আসছে, তাই তো। কনসেপ্ট ক্লিয়ার হলো? এইভাবে কিন্তু আসে, দেখে নেবে। এবং এই সম্পর্কে বিভিন্ন রকমের ছোট ছোট প্রশ্ন আসে। এছাড়াও যেমন কোনো একটা পরমাণু দিয়ে দিল ধরো সাপোজ এই টাইপের একটা প্রশ্ন দিল যে বিজয়ন ধর্মদার ক্রমানুসারে সাজাও। সাপোজ একটা দিল CS বাস CSKRBLINA এর বিজয়ন ধর্মের ক্রমানুসারে সাজাও। এবার দেখতে হবে আমার পর্যায় সারণীর বিজারণ ধর্ম কি হয়? বিজারণ ধর্ম বাম দিক থেকে ডান দিকে হ্রাস পায়, ওপর থেকে নিচে বৃদ্ধি পায়। তাহলে বিজারণ ধর্ম বাম দিক থেকে ডান দিকে। তাহলে এই যে ভালো করে দেখো এখানে CSKRB এই যে এটা দেওয়া রয়েছে, এই লিস্টটা তো তোমার আশা করি মনে থাকবেই। এই CSK এটা, তাহলে এটাকে যদি করা হয় ওপর থেকে নিচে, তাহলে সবচেয়ে বেশি কার হবে? লিথিয়ামের সব থেকে বেশি। আর এটার ক্ষেত্রে কি হয়? লাস্টে গিয়ে কন্টিনিউ এটা আস্তে আস্তে কী হবে? কম হতে থাকবে বিজারণ ধর্মের ক্রমানুসারে। তাহলে সব থেকে কী হবে? সব থেকে বেশি হবে লিথিয়ামের, তারপরে সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এরকমভাবে কন্টিনিউ হতে থাকবে। এছাড়াও অনেক রকম ছোট ছোট প্রশ্ন দেয়। এই একটা মৌল এটা কোন গ্রুপে বসবে, কোন স্থানে বসবে, এরকম ছোট ছোট প্রশ্ন দিয়ে দেয়। ধরো একটা মৌল দিল, দিয়ে বলল যার হচ্ছে 20 নম্বর মৌল, এটি কত নম্বর পর্যায়ে এবং কত নম্বর শ্রেণীতে বসবে, এবং এটি কি মানে কোন ক্ষার ধাতু না হ্যালোজেন মৌল না কি মৌল, এটা জানতে চাই। তো এই সম্পর্কে কিছু কনসেপ্ট আছে, এগুলো তোমরা একটু দেখে নেবে। কয়েক বছর বিভিন্ন রকম ঘুরিয়ে ঘুরিয়ে প্রশ্ন দিয়েছে, সেগুলো কনসেপ্টটা ক্লিয়ার করে নেবে। যেটা যেটা ডাউট হবে আমাকে বলবে, আমি কনসেপ্ট ক্লিয়ার করে দেবো। আজকে এই অবধিই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।